প্রথম যখন জেল খাটি 16 সালে, তখন আমি যখন বেরোনোর পরে আমার বাচ্চা বয়স তখন 4 বছর। আমার বাচ্চা কিন্তু আমার কাছে ভয়ে আসতো না। ও শুনেছে যে আমাকে ডিবি গ্রেপ্তার করেছে এবং ডিবি হাজতে আমি নির্যাতিত হয়েছি। তারপর আমার বাচ্চা কিন্তু আমার কাছে প্রায় দীর্ঘদিনে আসেনি, 15-20 দিন আমাকে দেখলেই ভয় পেয়েছে। সুদীর্ঘ সময়ে 30টা ঈদের মধ্যে আমরা 8টার বেশি ঈদ আমরা বাড়িতে করতে পারিনি। মামলা হামলা এই সমস্ত কারণে কিন্তু আমরা করতে পারিনি। সাবেক প্রধানমন্ত্রী আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার পরিবারের ত্যাগের চেয়ে আসলে আমাদের কোনো ত্যাগই মনে হয় না। যে কারণে আপনি আমাকে যে কোশ্চেনটা করলেন যে আপনার ত্যাগ কি? আমাদের ত্যাগ হচ্ছে আমাদের নেত্রী ত্যাগের সামনে আমরা অতি তুচ্ছ মনে হয়। তারপর যেহেতু আপনি বলেছেন যে আসলে ত্যাগ কি, ত্যাগ হচ্ছে আমরা 2008 সাল বা 8 সালে আমি ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বেরোনোর পরে আপনি দেখেছেন 111 সরকার ফেস করছে। সে সময় আমরা আর্মি দ্বারা নির্যাতিত হয়েছি, গ্রেপ্তার হয়েছি। তারপরে সুদীর্ঘকাল 15 বছর 7 মাস আমরা কিন্তু আপনার এই আন্দোলনে 37টা অধিক মামলা নিয়ে আমরা ফেস করেছি। মাসে আমরা 15 থেকে 20 দিন আমরা কোর্টের বারান্দায় ছিলাম। এই কারণে কিন্তু আমাদের বিয়ে, সামাজিকতা, সংসার এগুলো কিন্তু আসলে হয়নি। আপনি জানেন যে আমার গত এই সুদীর্ঘ সময়ে 30টা ঈদের মধ্যে আমরা 8টার বেশি ঈদ আমরা বাড়িতে করতে পারিনি। মামলা হামলা এই সমস্ত কারণে কিন্তু আমরা করতে পারিনি। আর এই সুদীর্ঘ সময়কাল কিন্তু আমাদের সংসারও করা হয়নি। আমার একটি বাচ্চা, তার বাচ্চার বয়স হচ্ছে 9 বছর। যে বাচ্চা আমাকে হয়তো আমি প্রথম যখন জেল খাটি 16 সালে, তখন আমি যখন বেরোনোর পরে আমার বাচ্চার বয়স তখন 4 বছর। আমার বাচ্চা কিন্তু আমার কাছে ভয়ে আসতো না। ও শুনেছে যে আমাকে ডিবি গ্রেপ্তার করেছে এবং ডিবি হাজতে আমি নির্যাতিত হয়েছি। তারপর আমার বাচ্চা কিন্তু আমার কাছে প্রায় দীর্ঘদিনে আসেনি, 15-20 দিন আমাকে দেখলেই ভয় পেয়েছে। এবার আমি এবার কিন্তু 26শে আগস্ট আমি গ্রেপ্তার হই। তারপর 2 দিন আমি গুম ছিলাম। এই 6 তারিখে আমি দেশে যখন মুক্ত হই, তখন আমি 6 তারিখে রাষ্ট্রীয় আদেশে আমি বেরোই। এই সুদীর্ঘ সময়ের মধ্যে 4 দিন আমি ডিবি রিমান্ডে ছিলাম। যে রিমান্ড আপনারা জানেন যে রিমান্ড গুলো আসলে কিরকম হতে পারে। ডিবি রিমান্ডে তো আছে নির্যাতনের বর্ণনা বা ভয়ঙ্কর যে বর্ণনাগুলো, আসলে সে অভিজ্ঞতা সারা বাংলাদেশ জানে, জাতি জানে। আমি নতুন করে বলতে চাচ্ছি না। ছাত্র জনতার অভ্যুত্থানের আগে আপনি কারাবন্দী হয়েছিলেন। কেমন ছিল সেই সব দিনের দুঃসহ স্মৃতি? আন্দোলনে দেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূমিকা এবং সাভারের এই আন্দোলনের ছাত্র আন্দোলনে আমাদের ছাত্রদের ভূমিকা, জনতা অভ্যুত্থানের যে ভূমিকা, সেটা আপনারা খেয়াল করেছেন। তারপর পরে কিন্তু আমি আসলে আন্দোলনের পেছন থেকে কাজগুলো করার চেষ্টা করেছি। এটা সরকারের যারা আছে, যে গোয়েন্দা সংস্থা আছে, তাদের নজরদারিতে আমি ছিলাম এবং তারা আমাকে 26 তারিখে অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার পর কিন্তু আমি 2 দিন পর্যন্ত আমাকে কিন্তু কোনো টেস্ট দেওয়া হয়নি। আমি কোথায় ছিলাম, কি অবস্থায় ছিলাম, আমার পরিবার কিন্তু জানতে পারেনি। তারপরে যদি এই 5ই আগস্ট বিপ্লব না হতো, আমরা মনে করতাম যে আমরা আসলে কখনো বের হতে পারতাম কিনা আমি জানি না। তো সেই দুঃসহ স্মৃতি আসলে আমাদেরকে এখনো পোড়ায়। এখন আমাদেরকে অসহ্য স্মৃতিগুলো নিয়ে আমরা এখনো বেঁচে আছি। এই 5ই আগস্ট বিপ্লবে আমাদের সকল শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকলো। সেই সাথে যারা জনগণের প্রতি সমর্থন, দোয়া, ভালোবাসা রইল, তাদের সহযোগিতার কারণে আজকে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন সরকার, নতুন সূর্যোদয় হয়েছে। আপনার জন্ম ধামরাইতে, বেড়ে ওঠা ধামরাইতে, পড়েছেন সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ধামরাই নিয়ে আপনার পরিকল্পনা কি? ধামরাইতে আসলে আমি আমি চাচ্ছি যে ধামরাই মানবিক যে সমস্ত কাজগুলোর মাধ্যমে জনগণের কাছে চলে যায়। আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে জনগণের কাছে না থাকলে আসলে আমাদের এই বৃহত্তর দলের কোনো মূল্য নাই। যদি জনগণ মুখ ফিরে নেয়, তাহলে এই দলের কোনো অবস্থান। সে কারণে আমরা এই মেসেজ থেকে আমরা চাচ্ছি যে জনগণের যত কাছে যাওয়া যায়, জনগণের জন্য আরো কি কি করা যায়। আমরা প্রত্যেকটি নেতাকর্মী, আমাদের সংগঠনের স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকটি এলাকা, ওয়ার্ড, ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে তাদের কাছে বার্তা পৌঁছে দেওয়া যে নতুন সরকার, নতুন অভ্যর্থনায় যে সরকার আসছে, সেই সরকারের মাধ্যমে তাদের কি কি সমস্যা হচ্ছে, তাদের কি কি সুবিধা দরকার, দলীয় এবং রাষ্ট্রীয় কি ধরনের সহযোগিতা তারা চায়, এই সমস্ত বিষয়গুলো সামনে রেখে আমরা কাজ করার চেষ্টা করছি। আমাদের এলাকার যে সমস্ত সমস্যাগুলো আছে আমরা চিহ্নিত করেছি। আমাদের ধামরাইতে আপনারা জানেন যে এটা কৃষি বান্ধব এলাকা, সেখানে কৃষকদের জন্য যা যা করা দরকার আমরা করছি। তারপরে আপনার এখানে বেকার সমস্যা আছে, যে কারণে আমরা চাচ্ছি যে এখানে বিনিয়োগ বাড়ানোর জন্য তাদেরকে আরো কিভাবে বিনিয়োগকারীদের এখানে আকৃষ্ট করা যায়, সেই বিষয়গুলো আমরা খেয়াল রাখছি। শিক্ষা ব্যবস্থা, শিক্ষা বান্ধব আরো কিভাবে ধামরাইকে মডেল উপজেলা হিসেবে পরিণত করা যায়। এখানে আপনারা জানেন যে ধামরাইতে কিন্তু কোনো ভালো কোনো মানের কোনো হসপিটাল নেই। আমরা চাচ্ছি যে যদি কখনো আমাদের দল ক্ষমতা আসে, ধামরাই উপজেলাকে একটা অন্তত একটা সুন্দর এবং একটা ভালো মানের হসপিটাল উপহার দেওয়ার চেষ্টা করব। সেই সাথে আমাদের এই শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন করে আমরা চাচ্ছি যে কারিগরি শিক্ষার কিভাবে প্রসার ঘটানো যায়। যে কারণে আমাদের এই সমস্ত কাজগুলো আমরা নিচ্ছি। সেই সাথে সাথে দেশের বা আপনি জানেন যে অর্থনৈতিক উন্নয়নের মূল চাবিকাঠি কিন্তু রাস্তাঘাট। আমরা রাস্তাঘাটের জন্য আমরা চেষ্টা করছি যে কিভাবে ধামরাইতে আরো বেশি রাস্তাঘাট করে এখানে বিনিয়োগকে আকৃষ্ট করা যায়। সে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভি সবসময় মানুষের কথা বলে। আমরাও চাই যে আমাদের ধামরাই, সাভার এই অঞ্চলের মানুষের কথা আপনারা বলুন। আপনারা মানুষের সমস্যা নিয়ে আমরা কাজ করছি, সেই বিষয়গুলো আপনারা তুলে ধরুন।
আত্মমানবিক যে সমস্ত কাজ আমাদের দল করে, আমাদের নেতা নির্দেশে আমরা যা করছি সেগুলো মানুষের কাছে ভালো করে প্রচার করুন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।